আসসালামু আলাইকুম, দেখছেন ঢাকার বাণীর নিয়মিত আয়োজন আলোচিত সংবাদ। শুরুতে গুরুত্বপূর্ণ সব শিরোনাম। ঘুষের গোপন হিসাব প্রকাশে অভিনব ওয়েবসাইট, ৮ বিভাগে 483 রিপোর্ট, দাবিকৃত অর্থ 2.5 কোটি টাকার বেশি। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন, প্রধানমন্ত্রীর যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ। আইন শৃঙ্খলা জনভোগান্তি নিয়ে পুলিশের উপর ক্ষোভ জামায়াতের এমপির, কোনো নেতার তদবির শুনবেন না, মানুষের ভোগান্তি কমাতে হবে। গাজীপুরে গ্যাসের চাপ বাড়লেও কাটেনি শিল্পের সংকট, পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারছে না কারখানাগুলো। সরকারের কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছানোর আহ্বান, গণমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ, তথ্যমন্ত্রী পার্থ। মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা, নতুন সড়ক সেতু নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিলে জনস্বার্থ ক্ষুণ্ণের শঙ্কা, বিশেষজ্ঞদের আশঙ্কা রোগীর ওষুধের খরচ আরও বাড়বে। রংপুরে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক 3, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি পুলিশের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আজকে সব গুরুত্বপূর্ণ শিরোনাম, সঙ্গে আছে আমি আলিস চৌধুরী। এবার থাকছে দেশ বিদেশের আজকের আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত। শুরুতেই জাতীয় সংবাদ। ঘুষের গোপন হিসাবও এক জায়গায় তুলে আনতে চালু হয়েছে অভিনব একটি ওয়েবসাইট। 2 বাংলাদেশি তরুণের তৈরি প্ল্যাটফর্মের নাম পরিচয় গোপন রেখে জানানো যাচ্ছে ঘুষ দাবির অভিজ্ঞতা। এরই মধ্যে দেশের 8 বিভাগ থেকে জমা পড়েছে 483টি রিপোর্ট, যেখানে দাবিকৃত অর্থের পরিমাণ 2,55,00,000 টাকার বেশি। কিভাবে কাজ করছে প্ল্যাটফর্ম এবং কিভাবে বেনামে রিপোর্ট করা যাবে সেই তথ্য থাকছে প্রতিবেদনে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভূমি সেবা কিংবা হাসপাতাল, বিভিন্ন সেবা নিতে গিয়ে ঘুষের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা রয়েছে দেশের বহু মানুষের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী দেশের 63.6% পরিবার সেবা পাওয়ার জন্য ঘুষ দিতে বাধ্য হয়েছে। এক বছরে যার আনুমানিক পরিমাণ 12,633 কোটি টাকা। এসব বিচ্ছিন্ন অভিজ্ঞতা এক জায়গায় আনতে ঘুষ সাইট নামে একটি ওয়েবসাইট তৈরি করেছেন বাংলাদেশের 2 তরুণ, সাইফ কোভিদ ও শাহেদ কবির। কোথায়, কোন দপ্তরে, কি ধরনের সেবার জন্য এবং কত টাকা চাওয়া হয়েছে সেই তথ্য বেনামে জমা দেওয়া যাবে প্ল্যাটফর্মটিতে। এজন্য কোনো অ্যাকাউন্ট খোলা কিংবা নাম, ইমেল বা ফোন নম্বর দেওয়ার প্রয়োজন নেই। সাইটটি চালুর পর এখন পর্যন্ত দেশের 8 বিভাগ থেকে জমা পড়েছে 483টি রিপোর্ট। এসব রিপোর্টে দাবিকৃত অর্থের পরিমাণ 2,55,00,000 টাকার বেশি। এর মধ্যে 374টি রিপোর্টে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, 78টিতে দাবি প্রত্যাখ্যান এবং 31টিতে দাবি এখনো মুলতবি থাকার কথা জানানো হয়েছে। ঢাকা বিভাগ থেকে এসেছে 668টি এবং চট্টগ্রাম থেকে 102টি রিপোর্ট। ওয়েবসাইটে রিপোর্ট করতে প্রথমে ঘুষের রিপোর্ট করুন অপশনে যেতে হবে। সেখানে দপ্তর, সেবার ধরন, শহর, বিভাগ এবং দাবিকৃত অর্থের পরিমাণ উল্লেখ করতে হবে। এরপর জানাতে হবে টাকা দেওয়া হয়েছে, দাবি প্রত্যাখ্যান করা হয়েছে নাকি বিষয়টি এখনো মুলতবি। সবশেষে কিভাবে টাকা চাওয়া হয়েছিল এবং পরে কি ঘটেছে তা সংক্ষেপে লিখে রিপোর্ট জমা দেওয়া যাবে। টিআইবির জাতীয় খানা জরিপ 2025-এর তথ্য অনুযায়ী পাসপোর্ট, বিআরটিএ ও ভূমি সেবায় ঘুষের হার বেশি উঠে এসেছে। জরিপে পাসপোর্ট সেবা নেওয়া 76.6% পরিবার ঘুষ দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। বিআরটিএতে এই হার 63.5 এবং ভূমি সেবায় 47.6%। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2025 অনুযায়ী বাংলাদেশের স্কোর 100 এর মধ্যে 24। 182টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155তম। তৈরি করা এই ওয়েবসাইটটির উদ্দেশ্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা নয়, একই দপ্তর বা সেবাকে ঘিরে বারবার উঠে আসা অভিযোগগুলো এক জায়গায় এনে ঘুষের ধরন ও প্রবণতা তুলে ধরাই এর লক্ষ্য। তবে এটি কোনো সরকারি অভিযোগ কেন্দ্র নয়। আনুষ্ঠানিক ব্যবস্থা নিতে হলে দুর্নীতি দমন কমিশনের টোল ফ্রি হটলাইন 106 অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আলাদাভাবে অভিযোগ জানাতে হবে। কাজী সাইমা,
নিউজ ডেস্ক, ঢাকা বাণী। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাহিনীর সদর দপ্তরে পর্ষদের উদ্বোধন করে কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার নির্দেশনা দেন তিনি। পরে বিমান বাহিনীর বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন পরিদর্শন করেন সরকার প্রধান। নির্বাচনী পর্ষদে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বিমান বাহিনীর সক্ষমতা পরিদর্শনের বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচন পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এই পর্ষদের উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, সততা, শৃঙ্খলা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। নির্বাচনী পর্ষদের উদ্বোধনের পর বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিমান বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন, এয়ার কমান্ড অপারেশন সেন্টার এবং অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স ঘুরে দেখেন। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের ড্রোন এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরিদর্শন করেন সরকার প্রধান। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে মানুষের ভোগান্তি নিয়ে পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জামায়াতের এক সংসদ সদস্য। এক সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিপুল সংখ্যক অভিযোগ, বার্তা ও ভিডিও পাওয়ার পরও মাঠ পর্যায়ে দৃশ্যমান পদক্ষেপ যথেষ্ট নয়। রাজনৈতিক পরিচয় কিংবা নেতাদের তদবির বিবেচনায় না নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো তিনি। জনভোগান্তি কমাতে পুলিশকে মাঠে আরও সক্রিয় হওয়ার বিষয়ে কি বলছেন এই সংসদ সদস্য, থাকছে প্রতিবেদনে। এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ কমপ্লেন, এত পরিমাণ ভিডিও, আমাকে কি বলে জানেন? উনি হাওয়া খায়, উনি এসি রুমে, উনি তো এখানে থাকেন, উনি ধানমন্ডি থাকে, আসছে যদি হয় আমি কাজ করতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সড়কে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে পুলিশের কর্মকর্তাদের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন জামাতের এক সংসদ সদস্য। এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ মেসেজ, অভিযোগ ও ভিডিও পাচ্ছেন তিনি, কিন্তু অভিযোগের তুলনায় মাঠ পর্যায়ে পুলিশের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক পরিচয় কিংবা কোন নেতার তদবিরে প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি বা জামাত কোন দলের নেতা তদবির করছেন সেটি বিবেচনার বিষয় হতে পারে না। তদবিরের কারণে সাধারণ মানুষের ভোগান্তির সৃষ্টি করা যাবে না। সংশ্লিষ্ট এলাকায় অভিযান ও দায়িত্ব পালন প্রসঙ্গ তুলে তিনি পুলিশ কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মাঠে থাকার তাগিদ দেন। প্রয়োজনে কয়েকদিন নির্দিষ্ট স্থানে দায়িত্ব পালন করে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন আনার কথাও বলেন তিনি। কোন নেতার দাঁড়ান, কোন নেতার, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আপনার নেতার তদবির আপনার এই মানুষের ভোগান্তি সৃষ্টি করবেন, এটা করতে পারেন না। না, আপনার বক্তব্য তদবির করেন, কেউ করবেন, কোনো বক্তব্য শুনবেন না। এ সময় একটি সেতু নির্মাণের প্রসঙ্গ উঠে আসে। আলোচনায় জানানো হয়, সেতুটির এস্টিমেট ও ডিজাইনের কাজ এগিয়েছে এবং সয়েল টেস্ট চলছে। তবে দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ ধৈর্য হারাচ্ছেন বলেও মন্তব্য করেন ওই সংসদ সদস্য। যাত্রাবাড়ি, চৌরাস্তা ও আশপাশের সড়ক পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। ডিভাইডারের আকার, কাঠামো, ভাঙাচোরা অংশ সংস্কার এবং উত্তর ও দক্ষিণ পাশ শতভাগ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বঙ্গভবন থেকে বের হয়ে ফ্লাইওভার থেকে নামার পর যানজটের কারণে গন্তব্যে যেতে পারেননি। মসজিদের পাশ দিয়ে উল্টো পথে গাড়ি চলাচলের বিষয়টিও তুলে ধরেন তিনি। সেখানে ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকার পরেও কেন উল্টো পথে যানবাহন চলাচল করছে তার কারণ খুঁজে বের করার নির্দেশনা দেওয়ার আহ্বান জানান ওই সংসদ সদস্য। ব্রিজ হইতে আছে, এখন এসে ডিজাইনের মধ্যে আছে। আমি প্রথম এসে সকল নির্বাহীদের নিয়ে বসছি, আমি বলছি যদি আমার এই 5 বছর যদি একটা ব্রিজ করি আমি, তাহলে হাজিনগর এই ব্রিজটা হবে। স্যার ইন্টিমেট শুরু করছে তো, স্যার এই পর্যায়ে আসি, কোথায় আসো তোমরা? স্যার এস্টিমেট হয়ে গেছে, সর্বশেষ ফোন হচ্ছে, স্যার অলরেডি ডিজাইন হয়ে গেছে, এখন সয়েল টেস্ট হইতে আছে। আমার বক্তব্য হচ্ছে, জনগণ তো ধৈর্যহারা, আমাদের তো প্রবলেম আছে, আমরা একটু সময় দিচ্ছি না। একটা ব্রিজ কি বা একদিনের মধ্যে হয়ে যায়, এক সপ্তাহ হয়ে যায়, 1 মাস হয়ে যায়। তো এখন বিষয়টা হচ্ছে যেটুকু আছে, আমার বক্তব্য হচ্ছে জনগণের কষ্ট হচ্ছে। এখানে তো রাতের ঘটনা, আমি বঙ্গভবন থেকে বের হয়ে ইমার্জেন্সি আমি অফিসে যাব, 9:30টায় মিটিং, আমি আর যাইতে পারছি না। ফ্লাইওভার থেকে নামার পরে এটার সাথে সাথে হওয়ার কারণে কথা বলে ফেলতেছে। সেটা হচ্ছে উত্তর পাশ, ওই যে মসজিদের কথা বলছেন, কে বলছেন? ওই মসজিদের পাশ দিয়ে সব গাড়ি উল্টে আসতেছে,
আমি আর যাচ্ছি না, যাইতে পারতেছি না। এখন এটার জন্য শুধুমাত্র বক্তব্য দিয়ে নয়, প্র্যাকটিক্যাল কি এবং কোন অথরিটির সাথে বসতে হবে, কি করতে হবে, এটা আপনার যদি সেখানে লোক থাকে, যদি আমার মনে হয় সেখানে যদি ট্রাফিক থাকে, তাহলে কেন উল্টা আসবে গাড়ি, যত জ্যামে থাকুক, এটার কারণ খুঁজে বের করতে হবে, শুধুমাত্র বক্তব্য দিয়ে হবে না। এখন জনগণের ভোগান্তি কি কারণে, এই নোটটা আপনারা নেবেন, এই চ্যাপ্টার। শুধু বক্তব্য নয়, কোন কর্তৃপক্ষের সঙ্গে বসতে হবে এবং বাস্তবে কি পদক্ষেপ নিতে হবে তা নির্ধারণের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তির কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে ভুগছেন গাজীপুরের শিল্প উদ্যোক্তারা। শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও তা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। ফলে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরতে পারছেন না অনেক কারখানা। তৈরি হয়েছে সময় মতো পণ্য রপ্তানি নিয়েও অনিশ্চয়তা। টানা 1 মাসের সংকটে শিল্প উৎপাদনে কি প্রভাব পড়েছে এবং বর্তমানে গ্যাস সরবরাহের পরিস্থিতি কেমন থাকছে প্রতিবেদনে। গ্যাস সংকটে প্রায় 1 মাস ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুরের শিল্প কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম। গাজীপুরে নিবন্ধিত শিল্প কারখানা রয়েছে 2764। গত 1 মাসে গ্যাস সংকটের কারণে এসব শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো পণ্য শিপমেন্ট নিয়েও অনিশ্চয়তায় পড়েছিলেন উদ্যোক্তারা। সংকটের মধ্যেই এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। সকাল থেকে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাওয়ার মতো প্রয়োজনীয় চাপ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিল্প কারখানা সংশ্লিষ্টরা। তিতাস গ্যাসের সূত্রের বরাতে জানানো হয়েছে, গাজীপুরে 841টি মিটারযুক্ত কারখানা এবং 772টি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেগুলো তিতাসের গ্যাস সরবরাহের ওপর নির্ভরশীল। চলমান সংকটের কারণে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত পরিস্থিতির উত্তরণ না হলে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে ভবিষ্যৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া এবং শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে। যদি গ্যাসের উপরই নির্ভর করে, একটা ওয়াশিং এর মেইন মাদার একটা ইয়েলোকা গ্যাস, সেখানে গ্যাস আমাদের এখানে ম্যাক্সিমাম সময় খুবই কম থাকে। মানে আমরা রাত্রে 11টার পরে কিছুক্ষণ গ্যাস থাকে, হয়তো দেখা যায় 3টা পর্যন্ত গ্যাস থাকে, তারপরে আবার থাকে না। গ্যাসের চাপ কিছুটা বাড়ায় পরিস্থিতির উন্নতির আশা তৈরি হলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরুর জন্য এখন স্বাভাবিক সরবরাহের অপেক্ষায় গাজীপুরের শিল্প উদ্যোক্তারা। নিলয় নীল, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। সরকারের সব কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, গণমাধ্যম গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ এবং দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা মাথায় রেখেই কাজ করতে হবে। গত 17 বছর গণমাধ্যমের হাত পা বেঁধে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। নতুন দায়িত্বে গণমাধ্যম ও সরকারের সম্পর্ক নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্যে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি। সরকারের সব কর্মকাণ্ড বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সকালে নতুন তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর বক্তব্যে সরকারের কর্মকাণ্ড ও ইতিবাচক বিষয়গুলো বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, এক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্ব অনেক বড়। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা মাথায় রেখে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি। গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, সংবাদ মাধ্যমও গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সবাইকে নিয়েই গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে। গত 17 বছর গণমাধ্যমের হাত পা বেঁধে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন নতুন তথ্যমন্ত্রী। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও শক্তিশালী করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না। সেটা সংবাদ মাধ্যমের মধ্যেও ছিল। বাট তারপরও স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে, সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক,
সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তা বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের দায়িত্ব বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ফাতেমা ইসলাম, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দ্বীপ জেলা ভোলা। নতুন সড়ক সেতু নির্মাণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করে আসা স্থানীয়দের একাংশ বলছেন, নতুন পরিকল্পনায় তাদের মূল প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। নতুন সড়ক সংযোগের পরিকল্পনা এবং তা নিয়ে ভোলাবাসীর প্রত্যাশা ও প্রতিক্রিয়া নিয়ে থাকছে আমাদের প্রতিবেদন। সুপারি, ইলিশ ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা ভোলার দীর্ঘদিনের অন্যতম বড় সংকট সরাসরি সড়ক যোগাযোগ। এতদিন দেশের অন্যান্য জেলার সঙ্গে ভোলার যোগাযোগে নদীপথের ওপর নির্ভরতা ছিল বেশি। এবার দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে দ্বীপ জেলাটিকে যুক্ত করতে নতুন সড়ক সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করে আসা স্থানীয়দের একাংশ নতুন পরিকল্পনা নিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, ভোলা বরিশাল সেতুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমনকি দাবি জানাতে নদীপথে একাধিক নদী পাড়ি দিয়ে ঢাকায়ও কর্মসূচি পালন করা হয়েছে। আন্দোলনকারীদের একজন বলেন, সরকার এখনো ভোলা বরিশাল সেতু হবে না এমন কোনো ঘোষণা দেয়নি, তাই তারা এখনো সরাসরি ভোলা বরিশাল সেতুর প্রত্যাশা করছেন। তার দাবি, নতুন পরিকল্পনায় মেহেন্দিগঞ্জ হয়ে সড়ক যোগাযোগ স্থাপিত হলে বরিশাল যেতে প্রায় 65 থেকে 67 কিলোমিটার ঘুরতে হতে পারে। বিপরীতে সরাসরি ভোলা বরিশাল সেতু হলে প্রায় 25 কিলোমিটারের মধ্যে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হবে। এ কারণে নতুন সড়ক সংযোগের পরিকল্পনায় ভোলার স্বার্থ কতটা রক্ষা হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। সরকার এরকম কোনো ঘোষণা করেনি যে ভোলা বরিশাল সেতু হবে না। আমরা এখনো ভোলার স্বার্থ রক্ষায় আশা করি প্রায় 65 থেকে 67 কিলোমিটার ঘুরে আমরা বরিশাল যাওয়ার চেয়ে আমাদের এই 25 কিলোমিটার দ্রুত বরিশাল যাওয়াটা আমাদের জন্য যৌক্তিক। এবং যেই ঘোষণাটা ইতিমধ্যে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, সেই ঘোষণাটা ভোলার স্বার্থ রক্ষা হয়নি। এখানে কোনোভাবেই ভোলার স্বার্থ রক্ষা হয়নি। এখানে মূলত হিজলা এবং ওইখানকার যে দুইটা চরের স্বার্থ রক্ষা হয়েছে এবং তারা এটা আলাদাভাবে করছে। এখানে আমরা দেখেছি ওই মিটিং এ আমাদের জেলার কোনো সংশ্লিষ্ট বৈঠকে ভোলা জেলার কোনো জনপ্রতিনিধি ছিলেন না বলেও দাবি করেন তারা। তবে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার উদ্যোগের মধ্যেও স্থানীয়দের মূল প্রত্যাশা সরাসরি ভোলা বরিশাল সেতু। বিষয়টি সরকার আবারও বিবেচনা করবে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন আন্দোলনকারীরা। কাজী সাইমা, নিউজ ডেস্ক, ঢাকা বাণী। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 বাতিলের সিদ্ধান্তে জনস্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এতে ওষুধের দাম নিয়ন্ত্রণের সুযোগ কমে গিয়ে রোগীর চিকিৎসা ব্যয় আরও বাড়তে পারে। তবে ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিরা বলছেন, শুধু দাম নিয়ন্ত্রণ নয়, বাজারে মানসম্মত ওষুধের সরবরাহ নিশ্চিত করাও জরুরি। ওষুধের মূল্য নির্ধারণ নিয়ে দুই পক্ষের যুক্তি ও উদ্বেগের বিষয়গুলো উঠে এসেছে এক ভার্চুয়াল আলোচনায়। এ নিয়ে থাকছে আমাদের প্রতিবেদন। চিকিৎসা ব্যয়ের বড় একটি অংশই চলে যায় ওষুধ কিনতে। গবেষণার তথ্য বলছে, একজন রোগীর মোট চিকিৎসা ব্যয়ের প্রায় 2/3 খরচ হয় ওষুধের পেছনে। ওষুধের দামে লাগাম টানতে 1994 সালে 117টি ওষুধকে অত্যাবশ্যকীয় ঘোষণা করে সেগুলোর সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয় সরকার। 2016 সালে এই তালিকায় ওষুধের সংখ্যা দাঁড়ায় 285টি। অন্তর্বর্তী সরকারের সময় আরও 10টি ওষুধ যুক্ত করার পাশাপাশি অন্যান্য ওষুধের মূল্য নির্ধারণের পদ্ধতিও প্রবর্তন করা হয়। তবে ওই সিদ্ধান্তেই শুরু থেকেই আপত্তি ছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর 2026 সালের তালিকা বাতিল করে কার্যকর করে 1994 সালের সিদ্ধান্ত। ফলে বেশিরভাগ ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা বেসরকারি কোম্পানিগুলোর হাতে চলে গেছে বলে ভার্চুয়াল আলোচনায় দাবি করেন বিশ্লেষকরা। তাদের মতে, ওষুধ শিল্প মালিকদের মতামত যথেষ্টভাবে প্রতিফলিত হয়নি। এমন আপত্তি থাকলেও পুরো ব্যবস্থা বাতিল করে বাজারকে উন্মুক্ত করে দেওয়া জনস্বার্থের জন্য ইতিবাচক নয়। এক বিশ্লেষক অভিযোগ করেন, কোম্পানিগুলো নিজেরাই ওষুধের মূল্য নির্ধারণ করছে এবং ওষুধ প্রশাসন সেই মূল্য অনুমোদন করছে। এতে রোগীর উপর বাড়তি আর্থিক চাপ তৈরির আশঙ্কা রয়েছে। মালিক যারা, তাদের মতামত প্রতিফলিত পুরোটা হয়নি, হয়তো হতে পারে। এই অজুহাতে আপনি পুরো জিনিসটাকে কেচে দিবেন, বাতিল করে দিয়ে পুরা ঔষধের বাজারটাকে খোলা বাজারে নিয়ে যাবেন, যেখানে প্রতিযোগিতার চাইতে মানে কি সিন্ডিকেট হয়,
সেখানে এটা একেবারেই পশ্চাৎমুখী পদক্ষেপ হয়েছে। 600 টাকার ওষুধ জাস্ট 1 মাসের পরের উৎপাদনের বেস দিয়ে 400 টাকা দামটা বাড়িয়ে দিলে ওষুধ কোম্পানিগুলো নিজেরা প্রাইস ফিক্সিং করছে। ওষুধ প্রশাসনের কাজ হচ্ছে রাবার স্ট্যাম্প হিসেবে সেটাকে লিগালাইজ করা। তবে ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা বলছেন, শিল্পের বিকাশ এবং ওষুধের মূল্য নির্ধারণের কার্যকর ফর্মুলা দুটি বিবেচনায় রাখতে হবে। তাদের যুক্তি, শুধু দাম নিয়ন্ত্রণ করলেই হবে না, বাজারে মানসম্মত ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। মূল্য এমন পর্যায়ে নির্ধারণ করতে হবে যাতে উৎপাদন অব্যাহত রাখা এবং ওষুধের গুণগত মান বজায় রাখা সম্ভব হয়। তারা আরও দাবি করেন, 1994 সালের তালিকায় থাকা 117টি ওষুধের অনেকগুলো এখন আর উৎপাদন করা হয় না। ফলে মূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি ওষুধের প্রাপ্যতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় একটা দায়িত্ব আছে। যারা আজকে ওষুধ কিনতে পারে না তাকে আমি ওষুধ কম দামে দিব এবং একদম দিব না, সেটা তো হতে পারবে না। আমাকে ওষুধ কিনে তাদেরকে সরবরাহ করতে হবে। কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি যদি ফ্রি প্রাইসিং এ না যাই, তাহলে কিন্তু আমি হাই কোয়ালিটি প্রোডাক্ট বাংলাদেশে পাবো না। যেটা 117টার মধ্যে এখন বোধহয় ওর মধ্যে 40টা না 60টা ওষুধ আর বানানো হয় না। সো আপনি প্রাইস রেগুলেট করে কি হলো? ইউ ক্রিয়েটেড আ সাপ্লাই শর্টেজ। আলোচনায় প্রতিবেশী ভারতের উদাহরণও উঠে আসে। সেখানে 2022 সালের তালিকা অনুযায়ী 388টি ওষুধের দাম সরকার নির্ধারণ করে দেয়। উন্নয়নশীল আরও অনেক দেশেও ওষুধের মূল্য নিয়ন্ত্রণের এমন ব্যবস্থা বহাল রয়েছে। একদিকে রোগীর নাগালের মধ্যে ওষুধের দাম রাখা, অন্যদিকে মানসম্মত ওষুধের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা। এই দুয়ের মধ্যে ভারসাম্য কিভাবে নিশ্চিত হবে, এখন সেই প্রশ্নই সামনে এসেছে। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। ভোরে তথ্য প্রযুক্তি সহায়তায় নগরীর মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে, তবে এখনো মামলা রেকর্ড হয়নি। চাঞ্চল্যকর এই ঘটনায় আটকদের কাছ থেকে কি তথ্য পেয়েছে পুলিশ এবং তদন্ত কতদূর এগিয়েছে, সেই তথ্য থাকছে প্রতিবেদনে। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। ভোরে তথ্য প্রযুক্তির সহায়তায় মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে মুগ্ধ ও সিদ্ধার্থ নামে 2 জন রয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে নিজ বাড়ির বিভিন্ন স্থান থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের 2 সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে রাতে ওই বাড়িতে যান প্রীতিলতার বোন পূজা ও তার স্বামী। প্রধান ফটক তালাবদ্ধ থাকায় পাশের একটি বাসার ভেতর দিয়ে বাড়িতে প্রবেশ করেন তারা। ভেতরে সবকিছু এলোমেলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বাড়ির বিভিন্ন স্থান থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। গণপতি চক্রবর্তী রংপুর জেলা স্কুলের শিক্ষক ছিলেন এবং সম্প্রতি অবসরে যান। তার মেয়ে সম্প্রতি কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স পাশ করেন। ছেলে প্রীতম চক্রবর্তী রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো এই ঘটনার মামলা রেকর্ড হয়নি। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শনের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক বক্তব্যে ঘটনাটি ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণার কথাই উঠে আসে। মরদেহগুলোতে শ্বাসরোধের আলামত পাওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম। এদিকে আটকদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কর্মকর্তা। তদন্ত ঘটনাটির শেষ পর্যায়ের দিকে পৌঁছেছে বলেও দাবি পুলিশের। বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরার কথা রয়েছে। 4 জনের মৃত্যুর ঘটনায় রংপুরে উদ্বেগের তৈরি হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে বিচারের দাবিতে রংপুর জেলা স্কুল ও কারমাইকেল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন মানববন্ধন ও কর্মসূচি ঘোষণা করেছে। হাসনাতুজ্জাহান, নিউজ ডেস্ক, ঢাকার বাণী। প্রিয় দর্শক, এই ছিল আজকে আলোচিত সংবাদ। সঙ্গে ছিলাম আমি আলিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।